ফ্রেন্ডস, এখন আমি যে কোর্স কন্টেন্টের কথা আপনাদের বলেছিলাম, সেই কোর্স কন্টেন্টের প্রথম অধ্যায়, যার নাম বীমা পরিচিতি, সেই অধ্যায়টি নিয়ে সেই অধ্যায়ের যে মূল যে বিষয়বস্তুগুলি আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো যে কোনো জিনিস যার একটা অর্থনৈতিক মূল্য আছে তাকে সম্পদ বলা হয়। ধরুন আপনার কাছে একটা কলম আছে, সেই কলমটা আপনি 10 টাকা দিয়ে কিনেছেন। তো সেই কলমটার অর্থনৈতিক মূল্য হলো 10 টাকা, এবং এই যে আপনার সম্পদ, যেহেতু এটা আপনি অর্থ ব্যয় করে এই কলমটা কিনেছেন, এই সম্পদটা আপনার নষ্ট হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, ডিস্ট্রয় হয়ে যেতে পারে। তাহলে কি হবে? তাহলে আপনার এই যে যখন যদি কোনো কারণে কলমটা নষ্ট বা ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে আপনার ক্ষতি হবে। কি ক্ষতি হবে? না, অর্থনৈতিক ক্ষতি হবে। এখন যদি আপনার বিমা করা থাকে, তাহলে বিমা কোম্পানি কী করবে? আপনার এই যে অর্থনৈতিক ক্ষতিটা হলো, সেই ক্ষতিপূরণ করে দেবে, এবং আপনি পুনরায় সেই ক্ষতিপূরণের টাকা থেকে আবার একটি কলম কিনতে পারবেন। তার মানে বিমা কোম্পানি কী করে? বিমা কোম্পানি আপনার যে সম্পদ আছে, সেই সম্পদটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তো সেই নষ্ট হওয়ার জন্য আপনার যে আর্থিক ক্ষতি হলো, সে আর্থিক ক্ষতিটার ক্ষতিপূরণ দেয়। এই যে নষ্ট হয়ে যেতে পারে, এটা একটা সম্ভাবনা। এই সম্ভাবনাকে ঝুঁকি বলে। তো এই যে ঝুঁকিটা, এই যে আপনার কাছে যে কলমটা আছে সেটা যে নষ্ট হয়ে যেতে পারে, সেই যে ঝুঁকিটাকে আপনি দুভাবে হ্যান্ডেল করতে পারেন, দুভাবে এই ঝুঁকিটাকে আপনি পরিচালনা করতে পারেন। একটা কি না, আপনি কোনো বিমা করলেন না, তাহলে কি হলো, কোনো কারণে যদি কলমটা আপনার হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে আপনাকে নিজে থেকে আবার 10 টাকা ইনভেস্ট করে আবার পুনরায় একটি কলম কিনতে হবে। তো যখন কোনো ব্যক্তি এইভাবে নিজের ঝুঁকিটা নিজের কাছেই রেখে দেয়, তখন সেটাকে বলা হয় ঝুঁকি ধারণ। বা আপনি কি করতে পারেন, যে আপনি একটা বিমা করে দিলেন, তাহলে এই ঝুঁকিটা কার কাছে চলে গেল? বিমা কোম্পানির কাছে চলে গেল। এবং যদি সেই যে ঝুঁকিটা, এটার যে সম্ভাবনাটা যদি সত্যি বাস্তবে পরিণত হয়, যদি কলমটা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে বিমা কোম্পানি আপনাকে ক্ষতিপূরণ দিয়ে দিল। তার মানে সহজ কথায়, যখন আপনি আপনার ঝুঁকিটা আপনি নিজের কাছে না রেখে আপনি বিমা কোম্পানিকে দিয়ে দিচ্ছেন, তার মানে আপনি আপনার ঝুঁকিটাকে হস্তান্তর করছেন, তখন সেটি হচ্ছে বিমা। তো সহজ কথায় ঝুঁকি হস্তান্তরকে বলা হয় বিমা। আর ঝুঁকি হস্তান্তর না করেন, নিজের কাছে রেখে দেন, তখন সেটাকে বলা হয় ঝুঁকি ধারণ। তো বিমা কোম্পানি যখন আপনার ঝুঁকিটা নেবে, তার পরিবর্তে বিমা কোম্পানি আপনার কাছ থেকে কিছু ডিমান্ড করবে। কী ডিমান্ড করবে? না, প্রিমিয়াম ডিমান্ড করবে। তো আপনার একজন গ্রাহকের সঙ্গে বিমা কোম্পানির একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী গ্রাহক যে কদিন সেই চুক্তির মধ্যে আবদ্ধ থাকেন, গ্রাহককে একটি প্রিমিয়াম জমা দিতে হয়, আর তার পরিবর্তে বিমা কোম্পানিকে একটি প্রতিশ্রুতি পালন করতে হয়। কী প্রতিশ্রুতি? যতদিন চুক্তির মধ্যে সেই গ্রাহক আবদ্ধ থাকবেন, তার মধ্যে গ্রাহকের যদি কিছু হয়, তার জীবনে যদি কিছু হয়, সেক্ষেত্রে সেই গ্রাহকের যে নমিনি থাকবেন, সেই বিমা কোম্পানি ক্ষতিপূরণ দেবে। আর গ্রাহকের তরফ থেকে কি প্রতিজ্ঞা থাকে, যে গ্রাহককে যতদিন সে চুক্তির মধ্যে আবদ্ধ থাকবে, সেই গ্রাহককে একটি প্রিমিয়াম জমা দিতে হবে। তো আবার আমি প্রথমেই যে কথাটা বলেছিলাম, যে কোনো জিনিস যার একটা অর্থনৈতিক মূল্য আছে, সেটাকে বলে সম্পত্তি। এবং এই সম্পত্তি যে নষ্ট হতে পারে, এই সম্পত্তির যে ক্ষতি হতে পারে, অর্থনৈতিক ক্ষতি, সেই অর্থনৈতিক ক্ষতির ঝুঁকিকে আমরা দুইভাবে ভাগ করতে পারি। প্রথম যে ভাগটা, তার নাম হচ্ছে মুখ্য ঝুঁকি। দ্বিতীয় ভাগটা, তার নাম হচ্ছে গৌণ ঝুঁকি। তো প্রথম আগে মুখ্য ঝুঁকি মানে কি, যে আমার একটা সম্পত্তি আছে, আবার বলছি তার সাথে সম্ভাবনা আছে যে কোনো সেই সম্পত্তিটা আমার নষ্ট হয়ে যেতে পারে, ডিস্ট্রয় হতে পারে। তা এটা যে রিস্ক, এই যে ঝুঁকির, এই যে সম্ভাবনা যে নষ্ট হয়ে যেতে পারে, এই যে মুখ্য ঝুঁকিটাকে আমি কীভাবে হ্যান্ডেল করব?
আমি মুখ্য ঝুঁকিটা সহজেই আমি যদি আমার ঝুঁকিটাকে হস্তান্তর করে দিই, আমি যদি আমার ঝুঁকিটা কোনো বিমা কোম্পানিকে দিয়ে দিই কিছু প্রিমিয়াম দেওয়ার পরিবর্তে, তাহলে সহজেই আমার মুখ্য ঝুঁকিটাকে আমি হ্যান্ডেল করতে পারবো। কারণ জানি যে কোনো কারণে যদি সত্যি সত্যি আমার সম্পত্তিটা নষ্ট হয়ে যায়, তাহলে আমার ক্ষতিপূরণের দায়িত্ব বিমা কোম্পানি নেবে। এখন তৃতীয় হচ্ছে গৌণ ঝুঁকি, যেটা উৎপত্তি ঘটে মূলত ঝুঁকি ধারণ থেকে। আমি প্রথমেই বললাম আমাকে চয়েস থাকছে, আমি ঝুঁকিটা হস্তান্তর করতেও পারি, নাও করতে পারি। এবার যদি সেকেন্ড অপশনে যাই যে আমি ঝুঁকিটা হস্তান্তর করলাম না, তাহলে আমার কী হচ্ছে না, আমার দুটো সমস্যার আমাকে সম্মুখীন হতে হচ্ছে। একজন যদি যে সম্পত্তির মালিক তার তরফ থেকে যদি দেখা যায়, প্রথম সমস্যাটা কী না, সবসময়ের জন্য সেই গ্রাহককে একটা মানসিক টেনশনের মধ্যে থাকতে হচ্ছে, চিন্তার মধ্যে থাকতে হচ্ছে, দুশ্চিন্তার মধ্যে থাকতে হচ্ছে যে আমার যে সম্পদটা যেটা আছে যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে আমারটা অর্থনৈতিক ক্ষতি হবে। এবং এই যে দুশ্চিন্তাটা হয়তো সত্যি সত্যি জিনিসটা নষ্ট নাও যদি হয়, জিনিসটা যদি ডিস্ট্রয় নাও হয়, সেই ভয়টা তাকে সবসময়ের জন্য তার মনের মধ্যে ক্যারি করতে হবে। আর দ্বিতীয় সমস্যাটা কি, যদি কোনো কারণে সত্যি সত্যি সেই ঘটনাটা ঘটে, যে ঝুঁকিটা আছে সেই ঝুঁকিটা বাস্তবে পরিণত হয়ে যায়, সেক্ষেত্রে তার যে ক্ষতি যেটা হবে, সেই ক্ষতির যেহেতু তার কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা করা নেই, তাকে নিজে থেকে সেই জিনিসটি যদি আবার পুনরায় তার কাছে অর্জন করতে হয়, তাকে নিজে থেকে তার পার্সোনাল যে আবার নতুন করে ফ্রেশ তার অর্থ বিনিয়োগ করে তাকে হচ্ছে গিয়ে সেই জিনিসটি আবার নিজের মালিকানা পেতে হবে। অতএব আমরা এই যে তিনটে পার্ট আছে, একটা পার্ট হচ্ছে সম্পদ। সম্পদ কাকে বলছে, যার একটা ইকোনমিক ভ্যালু আছে, অর্থনৈতিক মূল্য আছে। যে সম্পদটা আমি যখন মালিকানা পেয়েছি, আমি তার জন্য কিছু আমাকে অর্থ ব্যয় করতে হয়েছে। দ্বিতীয় অংশটা কি, যে এই যে সম্পত্তিটা আছে সেই সম্পত্তিটা আবার নষ্ট হতে পারে, ডিস্ট্রয় হতে পারে, এই যে হয়ে যেতে পারে এই সম্ভাবনা, এটা হচ্ছে আবার ঝুঁকি। আর তৃতীয় পার্ট কি, তৃতীয় পার্ট যদি সত্যি সত্যি ঝুঁকিটা বাস্তবে পরিণত হয়, তখন তো আমার হয়ে গেল ক্ষতি। তাহলে এই যে ক্ষতি যেটা হলো, এই ক্ষতিটাকে আমি কী করে হ্যান্ডেল করবো, এখান থেকে বিমার জায়গাটা চালু হয়। যদি ক্ষতিকে নিজের কাছে রেখে দিই, তাহলে আমি কি একরকম ব্যবস্থা হবে, আর ক্ষতিকে যদি আমি বিমা কোম্পানিকে দিয়ে দিই, তাহলে আরেকরকম ব্যবস্থা হবে। তো যদি আমি ক্ষতিকে বিমা কোম্পানিকে দিয়ে দিই, তার মানে আমি আমার যে মুখ্য ঝুঁকিটাকে আমি ব্যবস্থা করে ফেললাম। আর যদি বিমা কোম্পানি না রেখে নিজের কাছে রাখি, তাহলে কিন্তু আগে যেটা বলেছিলাম, সেই গৌণ ঝুঁকিটা আমাকে ক্যারি করতে হচ্ছে, মানসিক টেনশন আমাকে ক্যারি করতে হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে আমাকে আবার সেই সম্পত্তিটা পুনরায় অ্যাকোয়ার করার জন্য, পুনরায় মালিকানা পাওয়ার জন্য আমাকে অর্থ হচ্ছে গিয়ে ইনভেস্ট করতে হচ্ছে, তবেই আবার মালিকানা পাচ্ছি। এবার দ্বিতীয় যে ব্যাপার আছে, যেটা এই যে বিমা যে ঝুঁকিটাকে হস্তান্তর করা হলো, বিমা কোম্পানি যে ঝুঁকিটা নিয়ে নিল, তো এখানে বিমা কোম্পানি কিন্তু যে যদি 1 to 1 দেখা যায় যে একটা গ্রাহকের হয়তো একটা সম্পত্তি আছে, সেই সম্পত্তিটা হয়তো অর্থনৈতিক মূল্য 1 লক্ষ টাকা, এবং সেই সম্পত্তিটা যে নষ্ট হয়ে গেলে পরে, ডিস্ট্রয় হয়ে গেলে, বিমা কোম্পানিকে 1 লক্ষ টাকা দিতে হবে। এবং তার জন্য বিমা কোম্পানি হয়তো একটা ন্যূনতম একটা প্রিমিয়াম বাৎসরিক হিসাবে দিচ্ছে। যদি ধরে নিই তর্কের খাতিরে বিমা কোম্পানি হয়তো 2000 টাকা নিল সেই বিমা প্রিমিয়াম হিসাবে শর্ত অনুযায়ী। তাই কোনো কারণে যদি সম্পত্তিটা নষ্ট হয়ে যায়, তাহলে বিমা কোম্পানিকে সে নিজে পেয়েছে মাত্র 2000 টাকা, অথচ তাকে দিতে হবে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবে। তো এই বাকি যে 98,000 টাকা বিমা কোম্পানি কোথা থেকে জোগাড় করবে? তাহলে কীভাবে এই বিমা ব্যবসাটা চলছে? তো বিমা ব্যবসার যে মূল নীতি যেটা, সেটা হলো যে অনেকে মিলে অল্পের ক্ষতিকে বিমা ব্যবসায় ভাগাভাগি করে নেওয়া হয়। একটু বিশেষ করে যদি ব্যাখ্যা করা যায়, তাহলে যখন বিমা কোম্পানি ঝুঁকিগুলো নেয়, তো বিমা কোম্পানি যে কোনো একজনের ঝুঁকি নেয় না, হাজার হাজার লাখ লাখ লোকের সেই ঝুঁকিগুলোকে সে এক জায়গায় জড়ো করে। এই যে এক জায়গায় সমস্ত ঝুঁকিগুলোকে জড়ো করা হলো, এটাকে বলা হয় ঝুঁকি পুলিং। ঝুঁকি পুলিং মানে সমস্ত ঝুঁকিগুলোকে আমরা এক জায়গায় জড়ো করে নিয়ে এলাম। এবং এই ঝুঁকি পুলিং বিষয়টা যদি আরেকটু বিস্তারিত বুঝতে হয়, তাহলে বিমা কোম্পানি কখনোই আলাদা আলাদা ধরনের ঝুঁকিগুলিকে এক জায়গায় আনে না। তার মানে যদি ধরে নেওয়া যায় যে জীবন বিমা কোম্পানি, তাহলে সেই জীবন কোম্পানি কী করে না, শুধু জীবনের বিমা করে। সে তাহলে লাইফের যে রিস্ক যেটা আছে সেটাকে এক জায়গায় জড়ো করে। আবার যদি অজীবন বিমা কোম্পানি হয়, সে কিন্তু শুধুমাত্র নন লাইফ, যেখানে নন লিভিং থিংস, তার বিমাগুলোকে এক জায়গায় জড়ো করে। কেউই কিন্তু একই সঙ্গে জীবন এবং অজীবনকে এক জায়গায়
জড়ো করে না, কারণ জীবনের যে ঝুঁকি তার যে ক্যারেক্টার আর অজীবন যে আছে তার যে ক্যারেক্টার বা চরিত্র দুটো আলাদা আলাদা। তো মানে সহজভাবে যদি ধরে নেওয়া যায় একটি জীবন বিমা কোম্পানি, সে কী করছে, প্রত্যেকটা যে সে যে জড়ো করছে ঝুঁকিগুলো নিচ্ছে, সবগুলো জীবনের ঝুঁকিগুলোই নিচ্ছে। এই সব ঝুঁকিগুলো এক জায়গায় নেওয়ার ফলে কী হচ্ছে, সেই ঝুঁকিকে যখন হস্তান্তর করছে গ্রাহক, তার কাছ থেকে সে যে প্রিমিয়ামটা পাচ্ছে, সে সমস্ত প্রিমিয়ামটাকে সে এক জায়গায় জড়ো করছে। এবং এই যে এক জায়গায় জড়ো হলো, এই এক জায়গায় জড়ো থাকে, হয়তো কোনো গ্রাহক মারা যাচ্ছে, তখন সেই যে জমাকৃত প্রিমিয়াম, সেই জমাকৃত প্রিমিয়াম থেকে সেই গ্রাহককে সেই তার যে ক্ষতিপূরণ সেটা দেওয়া হচ্ছে। তো সেই জন্য বিমা ব্যবসা যেটা, তার যে মূল নীতি সেটা হচ্ছে গিয়ে যে অনেকজন মিলে এক জায়গায় হচ্ছে গিয়ে একটা সংস্থাকে সে প্রিমিয়াম জমা করছে, এবং এই সেই সংস্থা যে টোটাল যে প্রিমিয়ামটা পাচ্ছে ঝুঁকি পুলিংয়ের মাধ্যমে সমস্ত ঝুঁকিগুলো এক জায়গায় জড়ো করে সেই প্রিমিয়াম থেকে যেখানে যে গ্রাহকের ক্ষতি হচ্ছে সেই গ্রাহককে সে ক্ষতিপূরণ দিচ্ছে। তো এই ব্যবসার মূল নীতি হচ্ছে অনেকে মিলে আমরা অল্পের ক্ষতিকে ভাগাভাগি করে নিই। ওই জন্য বিমা ব্যবসার ক্ষেত্রে যে নীতিটা মেনে চলে ব্যবসার ক্ষেত্রে, বিমা বিজনেস যে কনসেপ্টের উপর বিজনেসটা চলছে, সেখানে যে কনসেপ্টটা অ্যাপ্লিকেবল হয় সেটাকে বলা হয় ভাগাভাগি নীতি। তো ফ্রেন্ডস, এখন একটা বড় প্রশ্ন হচ্ছে যে কোনো ব্যক্তি ধরুন ঝুঁকি সে হস্তান্তরিত করেছে, সে বিমা কোম্পানিকে কাছে তার ঝুঁকিটা দিয়ে দিয়েছে, সে জানে যে যদি তার সম্পদ যেটা আছে সেটা যদি ক্ষতি হয়ে যায় তাহলে বিমা কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ পাবে। এখন প্রশ্ন হচ্ছে, যখন কোনো একজন ব্যক্তি তার ঝুঁকিকে হস্তান্তরিত করলো, তাহলে কি তার ঝুঁকিটা কমে গেল? উত্তর হচ্ছে না, ঝুঁকি কিন্তু কমলো না, ঝুঁকি একই রকম রইল। যিনি ঝুঁকি হস্তান্তর করছেন তার বা যিনি করছেন না, জিনিসটা নষ্ট হওয়ার যে সম্ভাবনা বা প্রবাবিলিটি, দুটো ক্ষেত্রেই কিন্তু একই রকম থাকছে। তো বিমা কী করছে, আমার কোনো ঝুঁকিকে কিন্তু কমাচ্ছে না। বিমা কী করছে, কোনো কারণে যদি ঝুঁকি বা সম্ভাবনাটা সেটা বাস্তবে পরিণত হয়, যে আমার যে জিনিসটা ছিল যেটা নষ্ট হয়ে যেতে পারে, এটা হচ্ছে কি ঝুঁকি, আর সত্যি সত্যিই নষ্ট হয়ে গেল, এটা হচ্ছে গিয়ে ক্ষতি। যদি ক্ষতি হয়ে যায়, বিমা শুধু কী করে, সেই ক্ষতিটাকে পূরণ দিয়ে দেয়। কিন্তু একজন গ্রাহক তার ঝুঁকিকে কমাতে পারে কিছু ব্যবস্থা গ্রহণের মাধ্যমে। যেমন ঝুঁকিকে পরিহার করে, রিস্ক অ্যাভয়েডেন্স। মানে কি, ধরুন কোনো একটা কোম্পানি সে নিজে প্রোডাকশান না করে সে করলো কি অন্য কারোর মাধ্যমে প্রোডাকশান করলো, করে সেই যে প্রোডাকশানের যে প্রোডাক্টটা সেটা সে বাজারে বিক্রি করতে পারলো। এর ফলে কী হলো, যে কোম্পানি নিজে যে কারখানা করতো, সে কারখানা যে যদি কোনো কারণে কারখানাটা ডিস্ট্রয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে সেই একটা কারখানা মানে এস্টাবলিশ করতে প্রচুর ইনভেস্টমেন্ট লাগে। বিমা সেই কোম্পানিটার কী হলো, সেই যদি কোনো কারণে কারখানাটা নষ্ট হয়ে যায় বা কোনো কিছু ঘটনার জন্য সেই কারখানাটা ক্ষতিগ্রস্ত হয়, সেই যারা কারখানাটা বানিয়েছে তাদের প্রচুর আর্থিক একটা ক্ষতির সম্মুখীন হতে হয়। তো সেজন্য তারা কী করলো, তারা নিজেরা ডাইরেক্ট কোনো কারখানা না বানিয়ে তারা কী করলো, তাদের প্রোডাক্টটাকে বিভিন্ন জায়গায় থেকে ছোটো মানে জায়গা থেকে তারা তাদের প্রোডাক্টটাকে বানিয়ে নিয়ে এসে বাজারে তারা হচ্ছে গিয়ে সে প্রোডাক্ট সরাসরি তারা বিক্রি করে চেষ্টা করলো। এই যে একটা ব্যবস্থা, মানে ডাইরেক্টলি আমি মানে কারখানায় ইনভেস্ট না করে আমি চুক্তির মাধ্যমে ছোটো অন্য জায়গা থেকে আমার প্রোডাকশানটা করিয়ে নিয়ে এসে আমি যখন মার্কেটে প্রোডাক্টটা দিচ্ছি, এর ফলে কি আমি সেই যে একটা হিউজ ইনভেস্টমেন্টের রিস্ক এবং সেই ইনভেস্টমেন্টে আমার যে ক্ষতি হলে পরে আমার যে বিরাট একটা ক্ষতি হবে, সেই রিস্ক থেকে হচ্ছে গিয়ে আমি নিজেকে অ্যাভয়েড করলাম, রিস্ক অ্যাভয়েড করলাম, মানে আমি ঝুঁকিকে আমি পরিহার করলাম। অনেকেই আবার আছে যারা কিন্তু একটু অন্যরকমভাবে ভাবে। তারা কি হচ্ছে, তারা কোনো ঝুঁকি হস্তান্তর করতে চায় না, তারা কোনো বিমা করতে চায় না, এবং সেক্ষেত্রে যদি যে সম্ভাবনা যেটা আছে, সম্ভাবনাটা যদি সত্যি সত্যি বাস্তবে পরিণত হয়, তারপরে তার জন্য তার ক্ষতি হচ্ছে গিয়ে নিজের কাছেই রাখতে হবে। আমি আগেও বলেছি, এই ধরনের কনসেপ্ট যে নিজে বিমা করতে চাইছে না, নিজের ঝুঁকি নিজের কাছেই রেখে দিচ্ছে, তাকে বলা হয় ঝুঁকি ধারণ। এবং আমাদের ভারতবর্ষে এই যে বিমা ব্যবসা, এই বিমা ব্যবসাটাকে বর্তমানে নিয়ন্ত্রণ করে IRDA, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, যেটি 1999 সালে স্থাপিত হয়েছে এবং এপ্রিল 2000 থেকে হচ্ছে গিয়ে সে তার মানে পরিচালনা শুরু করেছে। এবং ভারতবর্ষে বর্তমানে যত বিমা কোম্পানি আছে প্রত্যেকটি বিমা কোম্পানিকে সে IRDA রেগুলেশনের আওতায়
আন্ডারে কাজ করতে হয়। আইআরডি যে রেগুলেশন দেয় সেই নিয়ম মেনে প্রত্যেকটি বিমা কোম্পানিকে বর্তমানে ভারতবর্ষে ব্যবসা করতে হয়। বন্ধুগণ, যে আমাদের যে প্রথম চ্যাপ্টার বিমা পরিচিতি, তো বিমা পরিচিতির যে মূল বিষয়গুলো আমি এতক্ষণ তুলে ধরলাম। তো এই বিমা পরিচিতি চ্যাপ্টারে যদি মেন একদম একদম যদি পয়েন্ট হয়, সেটা হচ্ছে গিয়ে দাঁড়িয়ে আছে প্রথমে আমাদের বুঝতে হবে সম্পদ কী, যার একটা অর্থনৈতিক মূল্য আছে, সেটাই আমার সম্পদ। এবং সেই সম্পদটা কী হতে পারে, একটা সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে, সেই সম্পদটা আমার নষ্ট হয়ে যেতে পারে। যদি আমার সম্পদটা নষ্ট হয়ে যায় তাহলে আমার ক্ষতি হবে, এবং ওই ক্ষতি যদি হয়, যদি আমি ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা রাখি তাহলে ক্ষতিপূরণ পাবো। যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না রাখি তাহলে আমি ক্ষতিপূরণ পাবো না। আমাকে নিজে গিয়ে আবার সেই জিনিসটি যদি আবার আমার নিজের কাছে থাকতে হয় তাহলে তার জন্য আমাকে অর্থনৈতিক খরচ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি ক্ষতিপূরণের ব্যবস্থা করি তার মানে আমি বিমা করেছি, আমি ঝুঁকিটাকে হস্তান্তর করেছি। আর যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না করি তারপরে ঝুঁকিটাকে নিজের কাছে রেখে দিয়েছি। আমি যখন নিজের কাছে ঝুঁকিটা রেখে দিচ্ছি তারপরে আমি ঝুঁকি ধারণ করছি। আমি যখন ঝুঁকিটাকে অন্যের কাছে দিয়ে দিচ্ছি তখন সেটাকে ঝুঁকি হস্তান্তর করছে। এবং যিনি নিচ্ছেন ঝুঁকিটাকে, তিনি শুধু একজনের ঝুঁকি নিচ্ছেন না, তিনি একই ধরনের ঝুঁকিগুলোকে বহু সংখ্যক লোকের কাছ থেকে জড়ো করছেন। এই বহু সংখ্যক লোকের জড়ো করার যে ধারণা, সেটাকেই বলে ঝুঁকি পুলিং। এবং ওই যে বহু সংখ্যক লোকে একসঙ্গে জড়ো হচ্ছে, সেইখান থেকে যিনি অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার ক্ষতিটাকে মেটানো হচ্ছে। যে বিমা ব্যবসা, সেখানে মূল যে নীতিটা কাজ করে সেটা ভাগাভাগির নীতি। তা একজন ব্যক্তি যদি তার কোনো কারণে সে ঝুঁকি হস্তান্তর করেও থাকে, বিমা করেও থাকে, তাই কিন্তু তার তার ঝুঁকি যেটা বা রিস্ক যেটা, জিনিসটা নষ্ট হয়ে যাবে যে রিস্ক বা ডিস্ট্রয় হয়ে যাবে যে সম্ভাবনা, সেটা কিন্তু এক অংশও কমছে না, ঝুঁকি একই রকম থাকছে। তবে কিছু ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা আমাদের ঝুঁকিটাকে কমাতে পারি। সেই ব্যবস্থাগুলির মধ্যে একটা বড় ব্যবস্থা হচ্ছে যে ঝুঁকিটাকে পরিহার করা, রিস্কটাকে অ্যাভয়েড করা। আমি সরাসরি যে জিনিসটার জন্য আমার ঝুঁকি আছে সেটা থেকে নিজেকে প্রতিহত করা, নিজেকে বিরত রাখা। যেমন আমি আগে উদাহরণ বললাম যে অনেকে আছে সরাসরি ডাইরেক্ট প্রোডাকশানের জন্য কারখানা না বানিয়ে অন্য জায়গা থেকে প্রোডাকশান করে তারা বাজারে প্রোডাক্ট বিক্রি করছে। এবার এইভাবে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সে তার একটা বড় একটা ইনভেস্টমেন্ট রিস্ক থেকে নিজেকে বাঁচিয়ে রাখছে। তো আর বর্তমানে ভারতবর্ষে এই টোটাল এই বিমা ব্যবসা, সেই বিমা ব্যবসা যে পরিচালিত হয়, তার যে নিয়ন্ত্রক পরিষদ, তার নাম হচ্ছে IRDA, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি, বাংলায় ভারতীয় বিমা নিয়ন্ত্রক পরিষদ, যা 1999 সালে স্থাপিত হয় এবং 2000 সালে এপ্রিল মাস থেকে যা তার স্টার্টিং হয়। এবং সেই সময়ের পর থেকে আজ অবধি ভারতের যত বিমা কোম্পানি আছে তাদের যত যে বিমা ব্যবসার সমস্ত যে নিয়মাবলীগুলি আছে সেটা কিন্তু গাইডেড বাই IRDA। ধন্যবাদ।